যে ব্যক্তি সবার সাথে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তি ব্যক্তিত্বহীন। শুরু করছি মার্ক টুয়েনের একটি বিখ্যাত উক্তি দিয়ে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটি একাধারে একাডেমিক এবং এডমিশন দুই জায়গায় গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ সাকিব আলম। আজকের ক্লাসে আমরা পড়ব বিলাসী। আমরা বিলাসী গল্পটি কোথা থেকে সংকলিত করা হয়েছে প্রথমেই যদি সেটা পড়ি, বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং ভারতী পত্রিকায় এটা 1325 বঙ্গাব্দে প্রকাশিত হয় কিংবা 1918 খ্রিস্টাব্দে। আমরা অনেক সময় বাংলা এবং ইংরেজি দুইটা সনই মনে রাখতে চাই এবং ফলশ্রুতিতে পরীক্ষার হলে কোনোটাই পারি না। আমরা যে কোনো একটা সন, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, বাংলা সন থেকে যদি ইংরেজি সন বের করতে চাই তাহলে সেই বাংলা সনটির সাথে আমাদের যুক্ত করে দিতে হবে বা যোগ করে দিতে হবে 593। যেমন এখানে 1325 বঙ্গাব্দকে আমরা যদি ইংরেজি সনে কনভার্ট করতে চাই তাহলে 5 আর 3 যোগ করলে হবে 8, 9 আর 2 যোগ করলে হবে 11, হাতে থাকবে 1, 5 আর 3 এর 8 আর এই হাতের 1 9 এবং বাকি 1 অর্থাৎ 1918। তাহলে বিলাসী গল্পটি প্রকাশিত হয়েছিল ভারতীতে এবং বাংলা সন ছিল 1325। বাংলা থেকে ইংরেজি সনে যাওয়ার জন্য যোগ করতে হবে 593। বিলাসী এটি কি ধরনের গল্প? বিলাসী গল্পটি হচ্ছে একটি সার্থক ছোট গল্প। আচ্ছা, একটি সার্থক ছোট গল্প বিলাসী, এটা আমরা বুঝবো কিভাবে? ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য চেনা, সেটা হচ্ছে এরকম যে শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ আপনি যখন বিলাসী গল্পটি পড়ার পর আপনার মনে হয় গল্পটার ফিনিশিংটা যদি এরকম না হয়ে একটু অন্যরকম হতো, এভাবে না হয়ে যদি ওভাবে হতো, অর্থাৎ গল্পের মূল ঘটনায় যেতে না যেতেই যেমন গল্পটা শেষ হয়ে যায় এবং ওই গল্প পড়ার শেষেও আপনার মধ্যে যে ভাবনাটা কাজ হয় সেটা যখন থাকে তখনই সেটাকে আমরা কি একটি ছোট গল্প বলে থাকি। বিলাসী গল্পের ভাষারীতি কীরূপ ছিল? বিলাসী গল্পের ভাষারীতি উত্তম পুরুষের জবানিতে লেখা। আমরা যদি বিলাসী গল্পটি পড়ি তাহলে দেখব এই গল্পের সম্পূর্ণ কথা ন্যাড়ার মুখ দিয়ে বের হয়েছে বা ন্যাড়ার জবানি দিয়ে লেখা হয়েছে। উত্তম পুরুষ মানে বিলাসী গল্পের মধ্যে আমরা আমি, আমরা, আমাদের এই ধরনের কথাবার্তা দেখতে পেয়েছি। এখানে আমরা মধ্যম পুরুষ কিংবা নাম পুরুষ এইরকম কথাবার্তা উল্লেখ করি নাই বা উল্লেখ দেখতে পাই নাই। তাই বিলাসী গল্পটিকে বলা হয়ে থাকে উত্তম পুরুষের জবানিতে। পরবর্তীতে আমরা যদি দেখি এটি সাধু ভাষায় লিখিত হয়েছে। আপনি যদি অষ্টাদশ কিংবা ঊনবিংশ শতাব্দীর সময়কালের যে কোনো গল্প, কবিতা বা এই জাতীয় বিষয়াবলী পড়েন, বিশেষ করে গল্পের ক্ষেত্রেই বা গদ্যের ক্ষেত্রে কিংবা নাটক উপন্যাস, অধিকাংশ ক্ষেত্রেই আপনি কি পাবেন? সাধু ভাষা পাবেন, কারণ চলিত ভাষা তখনও এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এগুলো ছিল আমাদের বিলাসী গল্পের উৎস এবং পরিচিতি সম্পর্কিত তথ্য। আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে, বিলাসী গল্পের মূল বক্তব্যটা আসলে কি? আমরা দেখতে পাই বিলাসী গল্পের প্রধানত দুইটা চরিত্র। আমরা যদি বলি নায়ক, তিনি হচ্ছে মৃত্যুঞ্জয়। আমরা যদি বলি নায়ক, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। অপর পাশে নায়িকা বা যাকে কেন্দ্র করে এই গল্পটি রচনা করা হয়েছে তিনি হচ্ছে বিলাসী। এই গল্পের নায়িকা অর্থাৎ বিলাসী, তিনি ছিল নিম্ন বর্ণের বা হচ্ছে নিচু শ্রেণীর। অপর পাশ থেকে আমরা যদি বিবেচনা করি এই গল্পের নায়ক মৃত্যুঞ্জয়, তিনি ছিলেন কি? উঁচু বর্ণের বা উঁচু বংশের। যখন মৃত্যুঞ্জয় অসুস্থ হয় তখন আমরা দেখতে পাই বিলাসীর সেবা শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বিলাসীর যিনি একজন সাপুরে পরিবারের ছিলেন, মৃত্যুঞ্জয় দেখলো তাকে যেহেতু এই মেয়েটা সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করেছে, মৃত্যুঞ্জয় তার প্রেমে পড়ে যায় এবং তাকে ভালোবেসে ফেলে। ফলশ্রুতিতে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিবাহ করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর ফলশ্রুতিতে মৃত্যুঞ্জয়কে তার কিন্তু নিজ সমাজের কাছেই বিচ্যুত হতে হয় বা নিজ সমাজ থেকে বের হয়ে যেতে হয়। মৃত্যুঞ্জয় এবং বিলাসী অন্যত্র গিয়ে সুখের সংসার শুরু করে, কিন্তু দুর্ভাগ্য বা ভাগ্যের নির্মম পরিহাসে মৃত্যুঞ্জয়কে যখন গোকরা সাপ কামড় দেয় এবং মৃত্যুঞ্জয় পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর আমরা দেখতে পাই বিলাসীও কারো কারো মতে বিষ পানে বা গল্পের ভাষা অনুযায়ী বিষ পানে আত্মহত্যার পথ বা নিজেকে নিজেই মৃত্যুর পথ বেছে নেয়। এটা ছিল আমাদের বিলাসী গল্পের মূল বক্তব্য। এরপর আমরা যদি দেখি বিলাসী গল্পে কি রয়েছে, বিলাসী গল্পের যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে আমরা যদি লক্ষ্য করি, এরপরে আছে বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। আমাদের বিলাসী গল্পের মূল চরিত্র বা নাম চরিত্র, বা আমরা যদি বলি বিলাসী গল্পের নায়িকা, তিনি কে? তিনি হচ্ছেন বিলাসী নিজেই। এবং পরবর্তীতে আমরা যদি দেখি মৃত্যুঞ্জয়, তিনি হচ্ছে বিলাসী গল্পের নায়িকার
হাজব্যান্ড অর্থাৎ নায়ক, এবং তিনি বলা যায় যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র। তৃতীয় চরিত্র ন্যাড়া। এই ন্যাড়াটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মূলত বা যার ভাষ্য অনুযায়ী এই বিলাসী গল্পটা লেখা হয়েছে বা যার জবানিতে এই বিলাসী গল্পটা লেখা হয়েছে। এবং সবশেষ খুরা মূলত কি, আমরা এখানে একটা নাম হিসেবে ব্যবহার করলেও খুরা বলতে আসলে বোঝানো হয় কাকে, চাচাকে। তো খুরা ছিল কার চাচা, মৃত্যুঞ্জয়ের চাচা, মূলত মৃত্যুঞ্জয়ের বাবার ছোট ভাই ছিল, যাকে এখানে অর্থলোভী কিংবা হচ্ছে ছলনাকারী, কূটকৌশল এরকম বুদ্ধি হিসেবে এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে, লোভী চরিত্র হিসেবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি, আমরা বিলাসী গল্পটি যখন পড়ব, আমাদের এমসিকিউ উত্তর করতে গেলে সেটা হোক কোনো এইচএসসি পরীক্ষা কিংবা হোক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অনেক সময় আসে যে নিচের কোন ব্যক্তির নাম বিলাসী গল্পে রয়েছে বা কোন স্থানের নাম বিলাসী গল্পে উল্লেখ রয়েছে। তো আমরা যদি এখানে কিছু বিশেষ ব্যক্তি বা স্থান বা বস্তু যেগুলোর নাম বিলাসী গল্পে রয়েছে, যেরকম বিলাসী গল্পে যে সম্রাটের নাম রয়েছে তিনি হচ্ছে কি সম্রাট হুমায়ুন। বিলাসী গল্পে যে প্রাণীর নাম আছে গোখরা সাপ, যেহেতু সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে সাপের সাথে ইঁদুরের একটা সম্পর্ক আছে, ইঁদুর যেখানে থাকে সেখানে সাপ যায়, এটাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা এখানে মশার কারণে অতিষ্ঠ হয়ে ন্যাড়া সাহেব যেহেতু সন্ন্যাসীর কাজ ছেড়ে দিয়েছিল, তাই এটাকেও গুরুত্বপূর্ণ ধরতে পারি। ফল হিসেবে আমরা যদি বলি আম, কাঁঠাল, আনারস, খেজুর এগুলো রয়েছে। দেবদেবী অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবী সরস্বতী, নারায়ণ, বীণাপাণি, মনসা রয়েছে। এবং স্থানের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি পার্সিয়া বা বর্তমানে আমরা যেটাকে ইরান বলে থাকি সেই পার্সিয়ার কথা উল্লেখ ছিল, এবং বাকিগুলো হচ্ছে ভারতের স্থান, আপনারা দেখলেই চিনতে পারবেন। এবং বিভিন্ন ধরনের অলংকার, সোনা, রূপা এবং আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু বস্তুর নাম উল্লেখ আছে, সেগুলো আপনারা রিডিং পড়বেন। তারপরে যদি দেখি মাদক দ্রব্য, গাঁজা, এই মাদক দ্রব্যের কথা উল্লেখ রয়েছে। গাঁজাকে অনেকে মাদক দ্রব্য হিসেবে মানতে না চাইলেও গাঁজা কিন্তু মাদক দ্রব্য, এটা লিখতে হবে। এখানে ঋতু আছে বর্ষা এবং গ্রীষ্ম, অর্থাৎ শীত ঋতুর কথা কিন্তু এখানে উল্লেখ নেই। এবং রোগের নাম, এটা হচ্ছে কি ম্যালেরিয়া রোগের নাম উল্লেখ আছে। মশা থেকে যে ধরনের রোগগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যালেরিয়া। যেহেতু মশার প্রসঙ্গ এসেছে, সো স্বভাবতই বোঝা যায় যে এখানে কি রোগের প্রসঙ্গটাও চলে আসবে। আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে, এই স্লাইডে আমরা একটু কথা বলবো তোমাদের মধ্যে যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে। মূলত আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে, বিশেষ করে যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়েই কাজ করে থাকি। সো প্রতি বছরের মতো এই বছরও আমাদের ড্রিম ডিউ বেচ কোর্সের ভর্তি বা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ড্রিম ডিউ বেচ কোর্সটা কেন স্পেশাল, এর কারণটা হচ্ছে তোমরা এখানে নতুন এবং পুরাতন এই দুইটার একটা সমন্বয় পাবা আমাদের এই কোর্সে। আমি দীর্ঘ 7 বছর ধরে পড়াচ্ছি, অর্থাৎ এর আগে আমার 6টা বেচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়েছে। সো তারই ধারাবাহিকতা তোমাদেরকেও পড়াচ্ছি। সো সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে এখানে তোমরা যেমন সদ্য রিটেন পরীক্ষা দিয়ে চান্স পেয়ে আসা শিক্ষার্থীদের থেকে সাপোর্ট পাবা, পাশাপাশি তিনি দীর্ঘ 6-7 বছর ধরে পড়াচ্ছে তার সাপোর্টটাও পাবা। এবং তোমরা এখানে রিটেন এবং এমসিকিউ মিলিয়ে বাংলা 30টি, ইংরেজি 40টি, সাধারণ জ্ঞান 30টি, এবং হচ্ছে আইসিটির জন্য আমরা স্পেশালি ক্লাস রেখেছি 10টি। অর্থাৎ মোট তোমাদের এখানে ক্লাসের সংখ্যাটা থাকবে 110 প্লাস, এবং প্রয়োজন সাপেক্ষে সেটা বাড়বে, কমার কোনো সম্ভাবনা নেই। ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদেরকে একটা ফ্রি বই আমরা কুরিয়ার করে পাঠাবো, যে বইটাতে সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন কিন্তু যুক্ত থাকবে, এবং 30টা পিডিএফ লেকচার শিটও কিন্তু তোমরা পেয়ে যাবে। টোটাল কোর্স ফি 3000 টাকা হলেও যারা এখন ভর্তি হবে, টোটাল কোর্স ফি 3000 টাকা হলেও যারা এখন ভর্তি হবে তাদের জন্য 1000 টাকা ছাড়ে 2000 টাকায় ভর্তি হতে পারবা। সো যারা এই কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের পেজের ইনবক্সে নক করতে পারো, অথবা যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখছো 01735202767 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আমরা সেখানে প্রত্যেকটা টপিকের ইন ডিটেলস ক্লাস, পরীক্ষা এবং সাজেশন প্রোভাইড করে থাকি। সো আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলাসী গল্পে কোন কোন জাতির কথা উল্লেখ রয়েছে। বিলাসী গল্পে উল্লেখ রয়েছে ইংরেজদের কথা,
বিলাসী গল্পে উল্লেখ রয়েছে ইংরেজদের কথা, আছে কায়স্থদের কথা যেটা মৃত্যুঞ্জয়ের গোত্র, এবং আছে ব্রাহ্মণদের কথা। এবং এইটা আসলে এতটাও গুরুত্বপূর্ণ না। এরপরেও আমরা যদি পড়ি বিলাসী গল্পে শনিবার এবং মঙ্গলবার, অর্থাৎ শনিবার যদি আপনি পড়েন এর সাথে প্লাস করে দিবেন 3, অটোমেটিক চলে আসবে মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের শুরু আমরা শুক্রবারটাকে যদি বন্ধ ধরি তাহলে শনিবার এবং মঙ্গলবারের কথা উল্লেখ আছে। খাবারের ক্ষেত্রে ভাত খাইতে গেলেই অটোমেটিক্যালি কি লাগবে, মাংস লাগবে, যেহেতু এখানে মাছের উল্লেখ নাই, রুটি আছে, মাংস দিয়ে খাওয়া যায়, এক্সট্রা করে সন্দেশ, অর্থাৎ বিলাসী গল্পে কিন্তু কোনো মাছের উল্লেখ নাই। ক্লিয়ার? সো যদি এগুলো ক্লিয়ার হয়ে থাকে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। আমরা যদি দেখি এখানে কি উল্লেখ করা আছে, এখানে আমরা বিলাসী যে গল্পটা রয়েছে সেই গল্পের যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে সংক্ষেপে একটা ডিটেলস ধারণা নেওয়ার চেষ্টা করব। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু বিলাসী নিজেই। এইখানে আমরা প্রিয়াঙ্কা চোপড়া একটা ছবি ইউজ করেছি সাপসহ, যেটা দেখে আপনার যেন খুব ইজিলি মনে থাকে যে বিলাসী হচ্ছে সাপুরে কন্যা, বা যারা মূলত সাপের খেলা দেখিয়ে বা সাপ দেখিয়ে তাবিজ বিক্রি করে বা কোনো ওষুধ বিক্রি করে জীবন নির্বাহ করে থাকে, যাযাবর প্রকৃতির হয়ে থাকে, সেরকম একটা পরিবারের সন্তানই হচ্ছে কি বিলাসী। ক্লিয়ার? এরপরে আমরা যদি দেখি বিলাসীর বৈশিষ্ট্যটা দেখানো হয়েছে গল্পে সেবাধর্মী হিসেবে। প্রশ্ন আসতে পারে কেন বিলাসীকে সেবাধর্মী হিসেবে বলা হচ্ছে? কারণ মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করে সুস্থ করেছিল, তাই তাকে এখানে সেবাধর্মী বলা হচ্ছে। এবং বিলাসী এবং মৃত্যুঞ্জয় একজন অপরজনকে বা একে অপরকে ভালোবেসে কিন্তু একটা সংসার বা নতুন জীবন শুরু করেছিল, কিন্তু তাদের সেই সুখের সংসার খুব বেশি দিন স্থায়ী হয় নাই। কারণটা কি ছিল? কারণটা ছিল মৃত্যুঞ্জয় যখন সাপ ধরতে যায় একদিন গোখরা সাপ তাকে কি কামড় দেয় বা ছোবল দেয়। সো এই গোখরার কামড়ে কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। সো মৃত্যুঞ্জয়ের মৃত্যু শোক সইতে না পেরে বা শোক কাটাতে না পেরে বিলাসীও কিন্তু আত্মহত্যা করে। কিভাবে? বিষ পানে বিলাসী আত্মহত্যা করে থাকে। এটা যেমন মৃত্যুঞ্জয়ের মৃত্যু শোক সইতে না পারা, পাশাপাশি তৎকালীন সমাজ ব্যবস্থা বিলাসী কাছে যেভাবে প্রতিকূল পরিবেশ তৈরি করেছিল সেটাও অনেকাংশে দায়ী ছিল। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয়ের ক্যারেক্টারটা ছবি হিসেবে এখানে আমরা বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার মৃত্যুঞ্জয়ের ছবি আমরা ইউজ করেছি। বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার মৃত্যুঞ্জয়ের ছবি ইউজ করা হয়েছে। সো মৃত্যুঞ্জয় চরিত্রটার বৈশিষ্ট্য কি? মৃত্যুঞ্জয় হচ্ছে গল্পের যে প্রধান চরিত্র বিলাসী, তার স্বামী চরিত্রে বা তার স্বামী ছিল এই বিলাসী গল্পটাতে। মৃত্যুঞ্জয়ের জন্ম হচ্ছে কায়স্থ ঘরের মিত্তির বংশের একজন অনাথ ছেলে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মা বাবা ছিল না বা বাবা ছিল না, তাই মৃত্যুঞ্জয়কে আমরা অনাথ চরিত্রে পেয়েছি। এবং তিনি হচ্ছে কি কায়স্থ ঘরের মিত্তির বংশে জন্মগ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে আমরা যদি দেখি এখানে কি লেখা আছে, মৃত্যুঞ্জয়কে বলা হচ্ছে সহজ সরল পরোপকারী। এর কারণ কি? কারণটা ছিল মৃত্যুঞ্জয় যখন স্কুলে পড়তো বা শিক্ষা জীবনে ছিল তিনি কিন্তু তার বন্ধু বান্ধবদেরকে অনেক সাহায্য করতেন, টাকা পয়সা ধার দিতেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকতেন। এই কারণে তাকে সহজ সরল বলা হতো। তার মধ্যে এত হিংসা প্যাচ এরকম ছিল না, এজন্য তাকে সহজ সরল এবং পরোপকারী বলা হয়েছে। মৃত্যুঞ্জয় ছিল প্রথা বিরোধী। আমরা যদি বলি যে আমাদের প্রাচীন যে সমাজ ব্যবস্থা ছিল কিংবা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে প্রথাটা বা কাস্ট সিস্টেমটা অনেক বেশি প্রভাব ফেলতো। কিন্তু মৃত্যুঞ্জয় একটা উচ্চ পরিবারের বা একটা ভালো বংশের ছেলে হওয়া সত্ত্বেও বিলাসী যেহেতু তাকে সেবা করে সুস্থ করেছিল, মৃত্যুঞ্জয় কিন্তু তাকে ভালোবেসে ফেলেছিল। সো তার মধ্যে প্রথার প্রতি আলাদা প্রভাব ছিল না, সে প্রথা বিরোধী ছিল বলেই কিন্তু বিলাসীকে বিয়ে করেছিল। এবং যেহেতু ভালোবেসে বিয়ে করেছিল তাই আমরা মৃত্যুঞ্জয়ের প্রেম সত্তা বা প্রেমিক চরিত্রটাও কিন্তু এই গল্পে পেয়ে থাকি। এবং মৃত্যুঞ্জয়ের একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছে খোড়ার ভাইপো। খুড়া মানে হচ্ছে কি চাচা, খোড়ার ভাইপো মানে হচ্ছে মৃত্যুঞ্জয় ছিলেন ভাতিজা খুড়া সাহেবের, এবং খুড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাবার ছোট ভাই বা মৃত্যুঞ্জয়ের ছোট কাকা ছিলেন। এরপরে আমরা যদি দেখি মৃত্যুঞ্জয় আম কাঁঠালের বাগান দিয়ে জীবিকা নির্বাহ করত, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহের উৎস ছিল আম কাঁঠালের বাগান। তাদের যে বিঘাটেক জমি ছিল সেখানে তারা আম কাঁঠালের বাগান করত, সেটাই ছিল মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহের উৎস।
খরিশ গোখর সাপের কামড়ে মৃত্যু ঘটে কার? মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের মৃত্যু ঘটে একটা সাপের কামড়ে। সাপটা হচ্ছে গোখরা, এখানে গোখরু লেখা আছে, এটা গোখরা লেখাটাই বেটার হবে। গোখরা সাপের কামড়ে মৃত্যু হয় এবং সেটা কি ধরনের গোখরা? খরিশ গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছিল কার? গল্পের নায়ক বা গল্পের কেন্দ্রীয় চরিত্রের, আমরা যদি বিবেচনা করি গল্পের কেন্দ্রীয় চরিত্রের স্বামী মৃত্যুঞ্জয়ের। এরপরে দেখো ন্যাড়া, এখানে আমরা ন্যাড়ার স্থলে আমরা নিয়ে এসেছি একজন খুবই পপুলার একটা ব্যক্তির ছবি ব্যবহার করেছি, তিনি হচ্ছে মিস্টার বিন। ন্যাড়া বলতে আমরা টাক মাথার ব্যক্তিদেরকে বুঝে থাকি। সো এইখানে ন্যাড়া নামটা দেখে নেগেটিভ মনে হইলেও আসলে গল্পে কিন্তু ন্যাড়াকে ওইভাবে নেগেটিভভাবে দেখানো হয় নাই। ন্যাড়া হচ্ছে বিলাসী গল্পের কথক, এবং বিলাসী গল্পের কথক এই কথার মানে হচ্ছে ন্যাড়া, বিলাসী এবং মৃত্যুঞ্জয় এই দুইজনকেই কিন্তু সরাসরি দেখেছিল, এবং এই দুইজনকে দেখার ফলশ্রুতিতে ন্যাড়া তার নিজের ভাষায় অর্থাৎ উত্তম পুরুষের জবানিতে বিলাসী গল্পটা বলেছে বা লিখেছে, মানে বলেছে, আমরা সেটা পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কল্যাণে, বা তিনি লিখেছেন। এবং ন্যাড়ার পেশা কী ছিল? ন্যাড়া ছিলেন মূলত একজন সন্ন্যাসী, কিন্তু মশার কামড় সহ্য করতে না পেরে তিনি রাগে সন্ন্যাস জীবন থেকে বা সন্ন্যাসীর কার্যক্রম থেকে ইস্তফা দিয়ে দেন। ছোটোবেলা থেকেই বা ছেলেবেলা থেকেই ন্যাড়ার একটা প্রবল শখ ছিল, সেটা হচ্ছে কি? গোখরা সাপ ধরা। কিন্তু আমরা দেখতে পাই গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা ছিলেন বিলাসী, তিনি আবার ন্যাড়া সাহেবকে গোখরা সাপ ধরা শেখাতে চাইতেন না, এর বিভিন্ন কারণ ছিল। এরপরে আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞাতি খোরা, অর্থাৎ যাকে নিয়ে এত সমালোচনা সেই খোরা সাহেবকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জ্ঞাতি খোরা, তিনি ছিলেন মৃত্যুঞ্জয়ের বাবার ছোট ভাই, এর মানে হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের কাকা, আর সম্পর্কে মৃত্যুঞ্জয় ছিল তার ভাইপো। এবং এই জ্ঞাতি খোরাকে কিভাবে দেখানো হয়েছে? সম্পদ লোভী, কূটকৌশলী, অসৎ মানসিকতার ব্যক্তি সম্পর্কে দেখানো হয়েছে, কারণ তিনি মৃত্যুঞ্জয়ের নামে এলাকায় বা মানুষজনের কাছে বিভিন্ন কিছু রটিয়ে বেড়াতো, যাতে করে তিনি মৃত্যুঞ্জয়ের বাগানটা দখল করে ফেলতে পারেন বা মৃত্যুঞ্জয়কে উচ্ছেদ করতে পারেন। মৃত্যুঞ্জয় সম্পদের দখলের জন্য নানান রকম কুৎসা রটনা করে বেড়ান। কুৎসা মানে এই যে মৃত্যুঞ্জয় অন্নপাপ করছে, বা কেন নিচু শ্রেণীর মেয়ের হাতে ভাত খাইলো, নিচু শ্রেণীর মেয়ের সেবা নিল, কেন নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করলো, ভালোবাসলো, এইসব বিষয়ে বিভিন্ন কথাবার্তা তার বিরুদ্ধে মানুষকে ফুসলে তোলার কাজটা করত। সদল বলে বিলাসীর উপর আক্রমণ করেন, এবং তিনি যে শুধুমাত্র মানুষের কাছে কুৎসাই রটাতো সেটা কিন্তু না, তিনি একদম তার দল বল নিয়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রী বিলাসীর উপর কিন্তু একদম সরাসরি আক্রমণও করে থাকেন। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খোরা 16 আনা বাগান দখল করে নেয়, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে বাগানটা ছিল সম্পূর্ণ বাগানটাই মৃত্যুঞ্জয়, যেহেতু তার ভাইপো বা ভাতিজা মারা গিয়েছিল, 16 আনা বাগানটাই কি করেছিল? এই খোরা মহাশয় বা মৃত্যুঞ্জয়ের কাকা দখল করে ফেলেছিল। এর পরবর্তীতে আমরা যদি দেখি, এতক্ষণ আপনারা যারা আমাদের ক্লাসটা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা বিলাসী গল্পের উৎস থেকে শুরু করে একেবারে বিলাসী গল্পে কি উল্লেখ আছে কি উল্লেখ নাই প্রত্যেকটা চরিত্র ব্যাখ্যা করে জাস্ট আপনাদের যে বলেছিলাম 10 মিনিটে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করে দেব, সেটা কতটুকু ক্লিয়ার করতে পেরেছি তার যাচাইয়ের জন্য একটা প্রশ্নটি হচ্ছে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের, কলা আনারসের, পেয়ারা লেচুর, নাকি আপেল কমলার? 1 নাম্বার দিয়ে আপনার কাছে যে অপশানটা সঠিক মনে হয় ঝটপট কমেন্ট সেকশনে সে অপশানটা জানিয়ে দিবেন। পাশাপাশি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।